তাজহাট রাজবাড়ির অভিশাপ, রংপুর। পর্ব 1। যে রাতে মৃত রাজবাড়ি জেগে উঠেছিল। ঈদের আগের রাত। রাত তখন প্রায় 12টা পেরিয়ে গেছে। ঢাকা থেকে দীর্ঘ বাস যাত্রা শেষে আমি আর আমার বন্ধু রাকিব রংপুর শহরে নামলাম। আকাশের অবস্থা ভালো নয়। কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বাতাসে কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধ। বাসটা চলে যাওয়ার পর আমরা দুজন কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। চারপাশে তাকিয়ে আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। ঈদের আগের রাত বলে সাধারণত শহরে মানুষের আনাগোনা থাকে, দোকানপাট খোলা থাকে, কোথাও না কোথাও মানুষের কোলাহল শোনা যায়। কিন্তু সেদিন সবকিছু যেন অস্বাভাবিক রকমের শান্ত। মনে হচ্ছিল শহরটা ঘুমিয়ে নেই, শহরটা মরে গেছে। রাকিব ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে বলল, দোস্ত, একটা রিক্সা পাইলে বাঁচি। আমি রাস্তার দিকে তাকালাম। কোথাও কোনো রিক্সা নেই, একটা অটোও নেই। দূরে কয়েকটা রাস্তার বাতি জ্বলছে, কিন্তু আলোয়ও কেমন একটা বিষণ্ণতা। আমরা অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। সময় যেন এগোচ্ছেই না। বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে বাড়তে শুরু করল। আমার জামার কাঁধ ভিজে গেছে। রাকিব বিরক্ত হয়ে বলল, আর দাঁড়ায়া লাভ নাই, চল হাঁটা শুরু করি। আমি একটু দ্বিধায় পড়লাম, কারণ আমাদের গ্রামে যেতে হলে তাজহাট রাজবাড়ির পাশের রাস্তাটা ব্যবহার করতে হবে। দিনের বেলায় কোনো সমস্যা নেই, কিন্তু রাতের বেলায় স্থানীয় মানুষদের মুখে রাজবাড়ি নিয়ে অনেক গল্প শুনেছি। কেউ বলে গভীর রাতে ওখানে অদ্ভুত আলো দেখা যায়, কেউ বলে ভেতরে মানুষের কান্নার শব্দ শোনা যায়, আবার কেউ বলে মধ্যরাতের পরে রাজবাড়ির জানালায় সাদা কাপড় পরা এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অবশ্য এসব গল্প আমরা কখনো গুরুত্ব দেইনি। ছোটবেলা থেকে ওই রাজবাড়িতে কতবার ঘুরেছি তার হিসাব নেই, তাই ভয়ে পাওয়ার কোনো কারণও দেখিনি। শেষ পর্যন্ত হাঁটাই শুরু করলাম। বৃষ্টি তখনও পড়ছে। রাস্তার দুই পাশে বিশাল গাছগুলো বাতাসে দুলছে। মাঝে মধ্যে বিদ্যুতের আলোয় কয়েক সেকেন্ডের জন্য চারপাশ আলোকিত হয়ে উঠছে, তারপর আবার সব অন্ধকার। হাঁটতে হাঁটতে আমরা বিভিন্ন গল্প করতে লাগলাম। ঢাকার কথা, ঈদের কথা, বন্ধুদের কথা। গল্প করতে করতে বুঝতেই পারলাম না কতটা পথ চলে এসেছি। হঠাৎ খেয়াল করলাম চারপাশ অস্বাভাবিক চুপচাপ। আমি থেমে গেলাম। রাকিবও থামল। কি হয়েছে? আমি উত্তর দিলাম না, কারণ ঠিক তখনই একটা বিষয় আমার নজরে এলো। এতক্ষণ ধরে আমরা হাঁটছি, কিন্তু কোনো ঝিঝি পোকার ডাক নেই, কোনো ব্যাঙের ডাক নেই, এমনকি কোনো কুকুরের আওয়াজও নেই। পুরো এলাকা ভয়ঙ্কর নীরব, যেন পৃথিবী থেকে সব শব্দ হারিয়ে গেছে। আমি ধীরে ধীরে বললাম, তুই কিছু খেয়াল করছিস দোস্ত? রাকিব কপাল কুঁচকে বলল, কি? আমি বললাম, চারপাশ এত চুপচাপ কেন? রাকিব কিছু বলল না। ঠিক তখনই খট শব্দ। আমরা দুজনই শব্দটা শুনলাম। খট 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 খট। মনে হলো আমাদের পেছনে কেউ হাঁটছে। আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি দ্রুত পিছনে তাকালাম। ফাঁকা রাস্তা, কেউ নেই, শুধু বৃষ্টি ভেজা অন্ধকার। আমি নিজের মনকে বুঝালাম, হয়তো ভুল শুনেছি। আবার হাঁটা শুরু করলাম, কিন্তু কয়েক সেকেন্ড পর খট 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 শব্দটা আবার শোনা গেল। এবার আরো পরিষ্কার। মনে হচ্ছে কেউ আমাদের ঠিক পেছনে হাঁটছে। আমরা থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আমরা আবার হাঁটলাম, শব্দটাও আবার শুরু হলো। খট 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 খট। আমার গলা শুকিয়ে গেল। রাকিব এবার ফিসফিস করে বলল, পিছনে কেউ নাই, কিন্তু শব্দটা আসতেছে কই থেকে? আমি উত্তর দিতে পারলাম না, কারণ আমিও একই প্রশ্নের উত্তর খুঁজছিলাম। তারপর একটা বিদ্যুৎ চমকালো, আর সেই আলোতেই আমরা প্রথম তাজহাট রাজবাড়িটাকে দেখতে পেলাম। আমি দাঁড়িয়ে গেলাম, রাকিবও থেমে গেল। আমরা দুজনই কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইলাম, কারণ আমাদের সামনে যা দাঁড়িয়েছিল সেটা তাজহাট রাজবাড়ি হতে পারে না। এটা অসম্ভব। পুরো প্রাসাদটা ঝলমল করছে, শত শত প্রদীপের আলো,
দেয়ালের কারুকাজ সোনার মতো চকচক করছে। প্রাসাদের প্রতিটি জানালায় আলো জ্বলছে। মনে হচ্ছে কোনো রাজকীয় উৎসব চলছে। আর ভেতর থেকে ভেসে আসছে ঢোলের শব্দ, বাঁশির সুর, নূপুরের ঝংকার, নারীদের হাসি। যেন কয়েকশো বছর আগের কোনো রাজসভা আবার জীবিত হয়ে উঠেছে। আমার বুকের ভেতর ধকধক শুরু হয়ে গেল। কারণ আমরা দুজনই জানি, এই রাজবাড়ি বহু বছর আগেই পরিত্যক্ত হয়েছে। এখানে এমন কিছু হওয়ার প্রশ্নই আসে না। রাকিব কাপা গলায় বলল, আমরা কি সত্যি তাজহাটের সামনেই দাঁড়ায় আছি? আমি চারপাশে তাকালাম। এরপর বললাম, হ্যাঁ, পরিচিত রাস্তা, পরিচিত গাছ, পরিচিত পুকুর, সবকিছু ঠিক আছে, কিন্তু রাজবাড়িটা ঠিক নেই। হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল মূল ফটকের দিকে। সেখানে দুইজন প্রহরী দাঁড়িয়ে আছে। তাদের গায়ে রাজকীয় পোশাক, মাথায় পাগড়ি, হাতে লম্বা বর্শা। প্রথমে সব স্বাভাবিক মনে হলেও কয়েক সেকেন্ড পর আমি বুঝতে পারলাম, তারা নড়ছে না, একদম নড়ছে না। বৃষ্টিও যেন তাদের গায়ে পড়ছে না। তারা শুধু দাঁড়িয়ে আছে, মূর্তির মতো। আমি সাহস করে চিৎকার করে জিজ্ঞাসা করলাম, ভাই, এখানে কি হচ্ছে? কোনো উত্তর নেই। আবার ডাকলাম, তবুও কোনো উত্তর নেই। কিন্তু ঠিক তখনই প্রাসাদের ভেতর থেকে এক নারীর হাসির শব্দ ভেসে এল। শব্দটা এত কাছে মনে হলো যে আমার মনে হলো মহিলা ঠিক আমার কানের পাশে দাঁড়িয়ে আসছে। আমি ভয়ে ঘুরে দাঁড়ালাম। কেউ নেই। রাকিবের মুখ সাদা হয়ে গেছে। সে কাপা গলায় বলল, আমি আর এখানে এক মিনিটও থাকবো না। ঠিক তখনই ফটকের দুই প্রহরী ধীরে ধীরে মাথা তুলল। তারপর একসাথে আমাদের দিকে তাকালো। আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। কারণ তাদের চোখে কোনো মণি নেই, শুধু গভীর কালো অন্ধকার। মনে হচ্ছিল চোখের জায়গায় দুটো গর্ত। আর তারপর তারা দুজন একসাথে ঠোঁট বাঁকিয়ে হাসল। সেই হাসিতে কোনো শব্দ ছিল না, কিন্তু সেই দৃশ্য দেখেই আমার মনে হলো, আজ রাতে আমরা এমন একটা জায়গার সামনে দাঁড়িয়ে আছি যেখানে জীবিত মানুষের প্রবেশ করা উচিত নয়। আর তখনও আমরা জানতাম না, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমরা এমন এক অভিশপ্ত রহস্যের ভেতরে ঢুকে পড়তে যাচ্ছি, যেখান থেকে হয়তো কেউ কোনোদিন ফিরে আসে। চলবে পর্ব 2 খুব শীঘ্রই দেওয়া হবে। পরবর্তী পর্বের জন্য পেজটি ফলো দিয়ে রাখুন।